আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে দারুণ আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা বেশ একটা জমজমাট এপিসোড শুনবে। এই এপিসোডে বিভিন্ন রকমের ঘটনা থাকছে, ইউনিক ঘটনা, এবং ভালো ভূতের একটা বলতে পারো ভালো আত্মার একটা ঘটনা আছে। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো জানি, হেডফোনটা লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিত, আশা করি ভালো আছো। আজ অনেক দিন পর একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করছি। ঘটনাটা আমার এক বন্ধু সৌরভের কাছ থেকে আমি রিসেন্টলি শুনেছি, কিন্তু আসল ঘটনাটা প্রায় 16-17 বছর আগেকার। বন্ধু এখন চাকরি সূত্রে কলকাতার বাসিন্দা হলেও তাদের গ্রামের বাড়ি হুগলির একটা গ্রামাঞ্চলে। ছোটবেলা সেখানেই কেটেছে, স্কুল লাইফ পর্যন্ত সেই গ্রামেই কাটিয়েছে। ঘটনাটা যে সময়কার, তখন সে ওই ক্লাস 9 কি 10-এ পড়ে। সৌরভ এমনি খুব সাহসী এবং দুরন্ত স্বভাবের ছেলে, তাই অফ টাইম পেলেই তার বিভিন্ন জায়গায়, বিশেষ করে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর অভ্যেস। তো এইরকমই একদিন স্কুল ছুটির পরে সে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে যায় একটা জঙ্গলের উদ্দেশ্যে। সে জায়গাটার অনেক দুর্নাম রয়েছে, অলৌকিক অপশক্তির আস্তানা বলে। এখান থেকে বাকি ঘটনা সৌরভের জবানিতেই বলছি। সেই সময়টা ছিল বর্ষাকাল, স্কুল ছুটি হয়ে গেছে 4:30-র সময়। আমার হঠাৎ ইচ্ছে হলো এরকম হালকা বৃষ্টির মধ্যে একটা কোথাও ঘুরে আসতে। তো স্কুলের 2-3 জন সহপাঠীকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তারা কেউই যেতে রাজি হলো না। বলল বৃষ্টি আসছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নাহলে বাড়িতে বকাবকি করবে। যাই হোক, আমি আর কি করি, একাই সাইকেল নিয়ে যেতে থাকলাম সেই জঙ্গলের দিকে। তখন দিনের আলো ছিল বেশ। আমি সোজা সাইকেল চালিয়ে এগোচ্ছি, জঙ্গলের ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। এরকমভাবে সাইকেল চালিয়ে অনেকটাই ভেতরে চলে গেছি। এবার আস্তে আস্তে দিনের আলো কমে এলো, বৃষ্টি পড়তে শুরু করেছে, সাথে ঠান্ডা হাওয়া। শরীরে রীতিমতো কম্পন হচ্ছে, একটা শিহরণ খেলে যাচ্ছে, সাথে গা ছমছম করা চারপাশের পরিবেশ। যেতে যেতে হঠাৎ একটা জায়গাতে আমি দাঁড়িয়ে গেলাম। আমার স্পষ্ট মনে আছে সেই জায়গাতেই একটা বিশাল বড় গাছ ছিল। কি গাছ জানি না, কিন্তু বেশ বড়। ওটাকে ল্যান্ডমার্ক ধরে আমি এগোতে থাকলাম। প্রায় এরকম আরও মিনিট 5 এগিয়ে হঠাৎ দেখি সামনে সেই একই বড় গাছ। আমি আরও সোজা এগোলাম কিছু দূর, কিন্তু আবারও সেই একই দৃশ্য, সেই একই বড় গাছ, একই রকম রাস্তা। কিন্তু আমি 100% শিওর আমি একদম সোজা এগিয়েছি, কোনো মোড় নেইনি। তাহলে এটা কি করে সম্ভব যে একই রাস্তা, একই গাছ, একই পরিবেশ বারবার আমার সামনে এসে পড়ছে? প্রথমবার হ্যালুসিনেশন ভেবে ইগনোর করে গেলেও 3-4 বার এরকম একই জিনিসের পুনরাবৃত্তি হওয়ার পর আমি এবার ভয় পেতে শুরু করলাম। মনে মনে ঠাকুরের নাম করতে শুরু করলাম, কিন্তু আমি দাঁড়ালাম না কোথাও, কারণ বৃষ্টির বেগ বেড়ে চলেছে। এবার সামনে আরও কিছু দূর এগিয়ে রাস্তার বাঁদিকে দেখতে পেলাম একটা কুড়েঘর টাইপের বাড়ি। তার সামনের উঠোনে একজন লোক কিছু কাজ করছে। আমি সাইকেল থামিয়ে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কাকু, হাইওয়ে রাস্তাটা কোন দিক দিয়ে বলতে পারবেন? উনি প্রত্যুত্তরে আমাকে সামনের সোজা রাস্তাটা দেখিয়ে বললেন, এই রাস্তা দিয়ে সোজা কিছু দূর এগিয়ে গেলেই হাইওয়ে পেয়ে যাবে। আর তুমি এই সন্ধেবেলা এখানে কি করতে এসেছো বাবা? এই জায়গাটা কিন্তু ভালো না, এখনই বাড়ি ফিরে যাও। যাই হোক, আমি আর দেরি না করে সেই কাকুকে ধন্যবাদ জানিয়ে তার দেখানো রাস্তায় এগিয়ে যেতে থাকলাম। আর 5-6 মিনিটের মধ্যেই হাইওয়ে পেয়ে গেলাম। হাইওয়েতে উঠে আমার বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। সেদিন আরও অবাক হয়েছিলাম একটা জিনিস দেখে। যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা আমাদের গ্রামের বাড়ি থেকে খুব বেশি হলে 15-20 মিনিটের ডিস্টেন্সে হবে, কিন্তু সেদিন আমি বাড়ি ঢুকতে টাইম লেগেছিল প্রায় সন্ধ্যা 7টা, মানে 3-4 ঘন্টা মতো। আর রীতিমতো বকাবকি শুরু করলো, এত দেরি পর্যন্ত কোথায় ছিলাম, কেন এত দেরি হলো,
আমি আসল ঘটনা চেপে গিয়ে মাকে মিথ্যে বললাম যে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে বসে বসে সিনেমা দেখতে গিয়ে দেরি হয়ে গেছে। মা আর কিছু বলল না, কিন্তু আমি ঘরে একা বসে ভাবতে লাগলাম যে ওই 2 ঘন্টা ধরে আমার সাথে কি হয়েছে। ওই জায়গায় এর আগে আমি কখনো যাইনি ঠিকই, কিন্তু যেখানে যাতায়াতে মিলিয়ে আধা ঘন্টার বেশি তো সময় লাগার কথা না, সেখানে এতটা লাগলো কি করে? কিছু তো একটা ব্যাপার ছিল যে আমি একই জায়গাতে বারবার কি করে চলে আসছিলাম। আমি মনে মনে ঠিক করলাম যে এই রহস্যের উত্তর আমাকে জানতেই হবে। সেদিনের মতন রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। পরের দিন ছিল রবিবার, স্কুল টিউশন সবই ছুটি। তাই ব্রেকফাস্ট সেরে সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে। এখন দিনের বেলা আমার কোনো ভয় নেই। আগের রাতের ঘটনা আপাতত মাথা থেকে সরিয়ে মনে বেশ কিছু একটা প্রশ্ন নিয়ে গিয়ে চললাম। সেই বনের ভেতর ঢুকেছি। কিছুটা যাওয়ার পর এক কাঠুরিয়ার সাথে দেখা হলো। উনি কাঠের সন্ধানে সেখানে যাচ্ছিলেন। আমি ওনাকে থামিয়ে বললাম, দাদা, আমি কিছু কথা বলতে চাই। উনি সম্মতি দিতে আগের দিন সন্ধেবেলার সব ঘটনা বললাম। উনি সব শুনে খুব অবাক হলেন। এমনকি আমি যে জায়গায় সেই কুড়েঘরটা আর যেখানে উঠোনে থাকা সেই কাকুকে দেখেছিলাম ওই কথাটাও বললাম। উনিও কৌতূহলবশত দেখতে চাইলেন, আর আমি ওনাকে সেই জায়গায় নিয়ে গেলাম। আর এইবার সেখানে গিয়ে এই দিনের আলোতেও আমার শিরদাঁড়া হিম হয়ে গেল, কারণ সেখানে কুড়েঘর তো দূরের থাক, কোনো জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। দূর দূর পর্যন্ত কোনো বাড়িঘর বা কোনো কিছুই আমার চোখে পড়ল না। তখন সেই কাঠুরিয়া দাদা আমাকে বললেন, কি ব্যাপার ভাই, কোন কুড়েঘরের কথা বলছো? আমরা তো এদিকে প্রায়ই কাঠ কাটতে আসি, কই এদিকে তো কোনো বাড়িঘর নেই, আর থাকবেই বা কোথা থেকে? এটা তো একটা জঙ্গল, দেখো তো, বুঝতেই পারছো তো, তাই না? তবে তুমি আমার সাথে এসো, আর একটা জায়গা দেখাই। এই বলে উনি ওই জায়গাটা থেকে একটু এগিয়ে বাঁদিকে ঘুরলেন। সেখানে একটা পরিত্যক্ত পুকুর দেখতে পেলাম, যেটা দেখেই বোঝা যাচ্ছে কেউ ওই পুকুরটা ব্যবহার করে না। চারিদিকে নোংরা আগাছায় ভরা, পানায় ভর্তি। সেই পুকুরটা দেখিয়ে ওই দাদা বললেন, এই যে পুকুরটা দেখেছো, এখানকার স্থানীয় হাসপাতালের যত বেওয়ারিশ লাশ এখানে ডাম্প করা হয়। এসব কথা অনেকেই জানে না। আমরা যারা একান্তই প্রয়োজনে এদিকে যাতায়াত করি সেরকমই কিছুজন জানে আর কি। বুঝতেই পারছো, সেসব হতভাগ্য মানুষদের লাশ এখনও জলে ডুবিয়ে দেওয়া হয়। তাদের শ্রাদ্ধ শান্তি হয় না, তারা অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায়। এখানে দিনের বেলাতেও একটা গা ছমছমে পরিবেশ বিরাজ করে। বিকেলের পর তো এদিকে আসার কোনো প্রশ্নই নেই। তুমি হয়তো জানতে না বলে এসে পড়েছিলে, কিন্তু আর কখনো এই জায়গায় এসো না ভাই, ভগবান তোমাকে রক্ষা করেছেন। এই কথা বলে তিনি নিজের রাস্তায় এগিয়ে গেলেন। আমিও সেখানে আর না দাঁড়িয়ে সাইকেলে উঠে প্যাডেলে চাপ দিলাম, দিয়ে সেখান থেকে সোজা বাড়ি। এরপর অনেক বছর কেটে গেছে, কিন্তু এসব ঘটনা আমি ভরসা করে কোনোদিনও কাউকে বলতে পারিনি। এমনকি আমার কোনো বন্ধুবান্ধব বা পরিবারের কাউকেই না। হয়তো এসব কথা বললে কেউ বিশ্বাস করতো না, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো। তবে কথা সত্যি, যেরকম বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হলে আমার সেদিনের ঘটনার কথা মনে পড়লে আজও শরীরে শিহরণ খেলে যায়। আমি আজও জানি না যে আমার সাথে আসলেই ঠিক কী হয়েছিল। অশরীরই যদি সত্যিই থেকে থাকে, তাহলে যে ভদ্রলোক আমাকে হাইওয়ের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনিই বা কে? আর ঠিক ওই সময় উনি ওখানে কি করে এলেন, যে জায়গাটায় পরের দিন সকালে গিয়ে আমি ফাঁকা মাঠ ছাড়া আর কিছুই দেখতে পাইনি। এই ছিল আমার একটা ক্লোজ ফ্রেন্ডের জীবনের একটা সত্যিকারের ঘটনা। ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথা পরিবারের সাথে শেয়ার করো। আর এই ঘটনাটা শুনে আমার মনে একই প্রশ্ন তৈরি হচ্ছে যে এই বিষয়টা আসলেই কী ছিল। যদি এই রহস্যের কোনো রকম উত্তর জানা থাকে তাহলে অবশ্যই জানিও। আমাদের ভৌতিক কথা পরিবার আরও অনেক বড় হোক, প্রতিবারের মতন এই কামনাই করি। এক লাভ। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। অনেকদিন পর ঘটনা পাঠালে দেখলাম। যাই হোক, আশা করছি বন্ধুরা তোমাদের এই ঘটনাটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। দেখো, পৃথিবীতে যেরকম খারাপ আত্মা থাকে সেরকম কিন্তু ভালোও থাকে। ভালো খারাপ নিয়ে পৃথিবী। হয়তো সে সেদিন এসেছিল তাকে রক্ষা করতে, নাহলে তার বড় কিছু হয়ে যেতে পারত। হয়তো তার মায়া লেগেছে, জানি না বিষয়টা কি, কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে, এর অনেক দৃষ্টান্ত আমাদের কাছে আছে, তাই না? যাই হোক, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আশা করছি ভালো লেগেছে।
এরকম ঘটনা তোমরা যদি আরও শুনতে চাও অবশ্যই কমেন্ট করো। তোমাদের কাছেও এমন ঘটনা বা এরকম ভৌতিক ঘটনা জানা থাকলে অবশ্যই আমাকে টেক্সট করো হোয়াটসঅ্যাপে বা লিখে পাঠিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমরা চলে যাচ্ছি পরের ঘটনাতে। হ্যালো অমিতদা, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার বন্ধুর সাথে ঘটা। এখানে আমার বন্ধুর ব্যাপারে কিছু বলি। আমার বন্ধুর নাম পল্টু। সে আহমেদপুরের এক গ্রামে থাকে। গ্রামের নাম বলতে পারলাম না কিছু কারণের জন্য। পল্টু পেশায় ড্রাইভার। সে একটা বুলেরো গাড়ি চালায়। আমার বন্ধু খুব সাদাসিধে ও সরল প্রকৃতির আর হাসি খুশি মানুষ। সে অনেক সময় গরিব মানুষের কাছ থেকে অল্প ভাড়া নিয়েও তাকে নামিয়ে দেয়। তো একদিন সে প্রোগ্রাম করে বাড়ি ফেরার পথে একটা মেয়েকে দেখতে পায়। আর এখান থেকেই ঘটনাটার শুরু। ঘটনাটা আমার বন্ধু যেভাবে বলেছিল সেভাবেই তোমাকে বলছি। হঠাৎ করে তাদের গ্রামে আদিবাসী পাড়া থেকে তার ফোন আসে। বলে গ্রামের একটা অল্পবয়সী মেয়ে একটা ছেলেকে ভালোবাসত। সেটা বাড়িতে জানাজানি হওয়ার পর তাকে মারধর ও বকাবকি করে। সে মেয়েটা রাগের মাথায় গায়ে আগুন লাগিয়ে দেয়। তখন পল্টু সেখানে যায় গাড়ি নিয়ে। তারা যে হাসপাতালে নিয়ে যাবে তাদের তেমন টাকা পয়সাও নেই। এদিক ওদিক করে 10,000-এর মতন টাকা নিয়ে পল্টু মেয়ের বাবা আর আরেকজনকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। সেই ডাক্তার দেখে তাদেরকে শিউড়ি হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখান থেকে তাদেরকে বর্ধমান হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তো তারা সবাই মিলে বর্ধমান হাসপাতালে যেতে থাকে। রাস্তায় মেয়েটি প্রচণ্ড চিৎকার করতে থাকে। অবশেষে ওরা বর্ধমান হাসপাতালে এমার্জেন্সিতে ভর্তি করে। ডাক্তাররা তার গায়ের জামাকাপড় পল্টুকে খুলতে বলে। কাঁচি দিয়ে কেটে কেটে জামাকাপড় খুলতে থাকে পল্টু। পল্টু তখন দেখে মেয়েটির মুখ, বুক ও নিচের কিছু অংশ একদমই পড়েনি এবং ডাক্তার তাকে একটা মলম দিয়ে বলে মলমটা তার গায়ে লাগাতে। পুড়ে যাওয়া চামড়াগুলো টান ধরাতে মেয়েটা প্রচণ্ড পরিমাণে চিৎকার করতে থাকে। আর পল্টু সেখান থেকে চলে যায় কিছুটা ভয় পেয়ে। আর সিদ্ধান্ত নেয় সেখানে আর থাকবে না। এদিকে গ্রামের সেই লোক আর পল্টু গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। অনেকটা রাস্তা আসার পর পল্টুর কাছে ফোন আসে যে মেয়েটি মারা গেছে। পল্টু তখন বলে এখন ওখানে গিয়ে কোনো লাভ হবে না, আর আজকে তো ছুটি দেবে না, কাল যাব। সেই মতো তারা সকালে হাসপাতালে যায়। এখানে বলে রাখি, পল্টু আমায় বলেছিল মেয়েটিকে প্রথম যেমন দেখেছিল সেখান থেকে 3টি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে 3 রকম দেখতে লাগছিল। তারপর তারা মেয়েটির মরদেহ দেখে ওখান থেকে আরও ভয় পেয়ে যায়। দেখতে অনেকটা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। তারপর তারা গাড়ি করে মেয়েটিকে নিয়ে আসে তাদের বাড়িতে। এরপর পল্টু আর কিচ্ছু জানে না। এই ঘটনার বেশ কয়েকদিন পর পল্টু একটা প্রোগ্রাম সেরে বাড়ি ফিরছিল এবং গাড়িতে গান শুনছিল। হঠাৎ সে সেই আদিবাসী পাড়াতে ঢুকেই গাড়ির হেডলাইটে দেখে একটি মেয়ে মাথায় গামছা নিয়ে ফোনে কথা বললে যেরকম হয় সেরকম করে দাঁড়িয়ে আছে। পল্টু ভাবল রাতে কোনো মেয়ে বাথরুম করতে বেরিয়েছে। পল্টু অত গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। কিছুটা গিয়ে আবার দেখে সে মেয়েটি আবার সামনে। সে আবার কিছু না বলে আবার পাশ কাটিয়ে চলে যায়। আবার কিছুটা গিয়ে সে আবার সেই মেয়েটাকে দেখতে পায়। এবার সে ভয় পেয়ে যায় এবং ভীষণ পরিমাণে গালিগালাজ করতে থাকে। তখন ওই মেয়েটা কিছু একটা বলে, আর সেটা ছিল এরকম, তুই আজকে বেঁচে গেলি, যা, তোর কপাল অনেক ভালো। পল্টু এই বিষয়টা জানায়। তারপর তার আত্মার শান্তির জন্য অনেক কিছু করা হয়। এই ঘটনার কয়েকদিন পর পল্টু আবার কাজ থেকে ফিরছিল। ফেরার পথে ওদের আহমদপুর ঢোকার আগেই রাস্তার ধারে একটা বট গাছ আছে। বেশ কয়েকদিন আগে ওই গাছে একটা মেয়ে গলায় দড়ি দিয়েছিল। পল্টু যে রাতে বাড়ি ফিরছিল সেই রাত্রে ছিল অমাবস্যার রাত। ঠিক গাড়িটা ওই বট গাছের তলায় আসতেই পল্টুর মনে হলো কে যেন সামনে দিয়ে সরে গেল এবং তার গাটা যেন অনেক ভারী লাগতে শুরু করলো। গ্রামে ঢোকার আগেই সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেল। পল্টু যখনই ওই রাস্তা দিয়ে যেত তার মনে হতো কেউ যেন তার পিছু নিয়েছে। ঠিক নির্দিষ্ট দূরত্বে এসে তার মনে হতো যে পেছন করছিল সে আর নেই।
সেই রকমই আরেকদিন পল্টু কাছ থেকে বাড়ি ফিরছিল। সেদিনটা ছিল 1 বৈশাখ 2020। বাড়ি ফেরার পথে ওই বটগাছটার কিছুটা পেরিয়ে আসার পর একটা টার্নিং নিতে গিয়ে তার বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটা বড় লরির সাথে গিয়ে সে মেরে দেয়, প্রায় মরার মতন অবস্থা। পল্টুকে নিয়ে তার বাড়ির লোক হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলেছিল তার বাঁচার কোনো আশা নেই, তার বুকের হাড় ভেঙে গেছে। ডাক্তার অনেক চিকিৎসা করে, রড দিয়ে সব কিছু করে অপারেশন করা হয়। তারপর তাকে বেডে দেয়। বেডে দেওয়ার 5 ঘন্টা পরেও তার জ্ঞান আসে না। ডাক্তার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন ডাক্তার বলে ওর জ্ঞান না ফিরলে কোমায় চলে যেতে পারে। এই কথা শুনে পল্টুর বাড়ির লোক অনেক ভেঙে পড়ে। এখানে একটা কথা বলে রাখি, পল্টুদের গ্রামে সব থেকে জাগ্রত মনসা ঠাকুর আছে। সারা গ্রামের একটাই ঠাকুর, খুব জাগ্রত। তখন পল্টুর মা সেই ঠাকুরের বাড়ি যায় ছেলের জন্য, এবং সে পুরোহিতকে সব কথা বলে। সব শুনে পুরোহিত বলে যে তোর ছেলের পেছনে এক শাকচুন্নি পড়েছে, সে তাকে মেরে ফেলতে চায় এবং তার সঙ্গী করতে চায়। কারণ অমাবস্যার রাতে সেই শাকচুন্নি ওখানে ঘোরাফেরা করছিল। সেই সময় তোর ছেলে তার সামনে এসে পড়ায় এবং তাকে আঘাত করায় সে রেগে যায়। তোর ছেলের কপাল ভালো যে কোনো অলৌকিক ভালো শক্তি থাকায় সেই শাকচুন্নি তাকে প্রাণে মারতে পারেনি। তারপর সেই পুরোহিত কিছু ফুল মায়ের পায়ে ঠেকায় আর চাল জল দেয় আর বলে এই ফুলটা তোর ছেলের মাথায় ঠেকাবি আর বালিশের নিচে রেখে দিবি, চাল জলটা খাইয়ে দিবি, ভালো হয়ে যাবে। তারপর সত্যি সত্যি সে আস্তে আস্তে ভালো হয়ে ওঠে। বর্তমানে সে এখনও গাড়ি চালায়। আঘাত লাগার ফলে ঠিকঠাক হাঁটতে পারে না, তবুও সে এখন সুস্থ। আজ এখানেই শেষ করলাম। ঘটনাটা একদম সত্যি, মিথ্যা নয়। পল্টু এখন আমার ভালো বন্ধু। ঘটনাটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভালো মতো গুছিয়ে লিখতে পারলাম কিনা জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। দাদা নমস্কার, আমি জীবন বলছি। এই ঘটনাটা আমি কাউকে বলতে চাইনি, কারণ বললে মানুষ হাসে। কিন্তু যেদিন নিজের চোখে প্রমাণ দেখলাম সেদিন বুঝলাম এটা চুপ করে রাখার মতন জিনিস না। আমি তখন নিজের বাড়ি বানাচ্ছি, কাজ চলছে, গেট লাগানো হয়েছে, কিন্তু ভেতরের কাজ বাকি। জায়গাটা একটু ফাঁকা, দিনের বেলায় লোকজন থাকে, কিন্তু রাত হলেই চারপাশ শুনশান। তাই নিরাপত্তার জন্য একটা সিসিটিভি ক্যামেরা লাগাই গেটের ঠিক ওপরেই, যেটা মোবাইল অ্যাপে দেখা যায়। প্রথম কয়েক সপ্তাহ কিছুই হয়নি, মাঝে মধ্যে কুকুর বিড়াল ধরা পড়তো। একদিন সন্ধ্যায় আমি বাড়িতে গিয়েছিলাম, কাজ দেখে ফিরেছি। সেদিন আমি একটা ধূসর রঙের ফুলহাতা টি শার্ট আর কালো ট্র্যাক প্যান্ট পরেছিলাম। এটা খুব সাধারণ কথা, কিন্তু পরে বুঝেছি এই তথ্যটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠবে। পরদিন সকালে হঠাৎ মনে হলো রাতের ফুটেজটা দেখি। কোনো কারণ ছিল না, এমনি অ্যাপ খুলে আগের রাতের রেকর্ডিং চালালাম। রাত 12টা 1টায় কিছুই নেই। 2টার সময় ফাঁকা রাস্তা। 3:07 স্ক্রিনে একজন লোককে দেখলাম গেটের সামনে এসে দাঁড়াতে। প্রথমে কিছু অস্বাভাবিক লাগেনি, ভাবলাম হয়তো কেউ ভুল করে এসেছে। কিন্তু লোকটা দরজায় হাত দিল না, কলিং বেলও নেই, তাও ধাক্কা দিল না। সে শুধু গেটের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল, একদম স্থির। আমি ভিডিওটা একটু এগিয়ে দিলাম। 3:15, 3:30, 4টা। লোকটা এখনও একইভাবে দাঁড়িয়ে। তখন বুকের ভেতর কেমন একটা অস্বস্তি শুরু হলো, কারণ কেউ 1 ঘন্টা ধরে একইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। তখনই আমার চোখে পড়ল লোকটার জামার দিকে। আমি জুম করলাম আর শরীরটা ঠান্ডা হয়ে গেল। লোকটার পরনে হুবহু সেই ধূসর টি শার্ট
আর কালো ট্র্যাক প্যান্ট, যেটা আমি গতকাল পরেছিলাম। এমনকি প্যান্টের হাঁটুর কাছে যে ভাঁজটা পড়েছিল সেটাও একই। আমি নিজেকে বোঝালাম যে এটা কাকতালীয়, কিন্তু ঠিক তখনই লোকটা ধীরে ধীরে মাথা তুলল আর ক্যামেরার দিকে তাকালো। লাইভ ভিশনে মুখটা পরিষ্কার দেখা গেল। সেটা আমার মুখ, একদম আমার মতন। চুলের কাট, ভরুর দাগ, চোখের গঠন সব। আমি ভয় পেয়ে ফোনটা নামিয়ে রাখলাম। কয়েক মিনিট পর আবার সাহস করে ভিডিওটা চালু করলাম। ঠিক তখনই লোকটা গেটের দিকে মুখ না করে পুরো শরীর ঘুরিয়ে ক্যামেরার দিকে এগোতে শুরু করলো। ধীরে ধীরে ক্যামেরার নিচে এসে দাঁড়ালো। আমি মোবাইলটা সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেললাম, আর আমি অনুভব করলাম কেউ যেন আমার ঘাড়ের পেছনে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাসের গরম বাতাস কানের পাশে এসে লাগছে। আমি ধীরে ধীরে ঘাড় ঘোরালাম, কিন্তু ঘরে কেউ ছিল না। সে রাতে আমি আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে সাহস করে বাড়িতে গেলাম। গেটের সামনে সেখানে একটা লোক দাঁড়িয়েছিল। সেখানে পায়ের ছাপ ছিল, কিন্তু অদ্ভুতভাবে ছাপগুলো ভেতরের দিকে মুখ করা, যেন কেউ গেটের ভেতর থেকে বাইরে দাঁড়িয়েছিল। আমি তখনও পুরো ব্যাপারটা বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক তখনই ফোনে নোটিফিকেশান এলো, ক্যামেরা লাইভ। আমি অ্যাপ খুললাম, আর সেই মুহূর্তে আমার বুকের ভেতর সব কিছু থেমে গেল। আর আমি যা দেখলাম তা দেখে আমার শরীর এক মুহূর্তের জন্য জমে গিয়েছিল। কারণ লোকটা ক্যামেরার একদম সামনে দাঁড়িয়েছিল, গেটের বাইরে নয়। আমার নতুন বাড়ির ভেতরের ক্যামেরা অ্যাঙ্গেল এমন ছিল যে গেটের ভেতরের জায়গাটা খুবই কম ধরা পড়ে, কিন্তু সে ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছিল যেখানে রাতের বেলায় কোনো মানুষ ঢুকতে পারার কথা না। কারণ তালা দেওয়া ছিল আর চাবিটা আমার কাছেই ছিল। লোকটা স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার মাথাটা একটু নিচ আর শরীরটা অদ্ভুতভাবে বাঁকা ছিল, যেন কেউ ইচ্ছে করে নিজের শরীরটাকে ভুল কোণে রেখে দিয়েছে। আমি লাইভ ফুটেজ বন্ধ করে আবার চালু করলাম। ভাবলাম নেটের সমস্যা, কিন্তু চালু করতেই দেখি সে আগের জায়গায় নেই। আমি তখন নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে ভয় পেয়ে ভুল দেখেছি। ঠিক সেই সময় আমি একটা শব্দ পেলাম। কেউ যেন মাটির উপর খালি পায়ে হাঁটছে। টুপ টুপ শব্দটা ধীরে ধীরে ক্যামেরার দিকে এগোচ্ছে। আমি দাঁড়িয়ে কাঁপছিলাম। ঠিক তখনই ফোনে আবার নোটিফিকেশান এলো, মোশন ডিটেক্টেড। আমি আর সাহস করে ভিডিও না খুলে শুধু স্ক্রিনে তাকিয়ে থাকলাম। এরকম বারবার মোশন ডিটেক্ট হতে থাকলো, আর আমি ভয়ে কাঁপতে থাকলাম। মোটামুটি তারপরে 6 মাস সেখানে কাজ বন্ধ ছিল। ক্যামেরা আমি ভয়ে খুলে নিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে তারপরে বাড়িও হয়েছিল, সবই হয়েছিল, কোনো সমস্যা হয়নি। এবং বর্তমানে আমি সেখানেই আছি। যদিও সেই নতুন বাড়িতে ঢোকার সময় আমি যোগ্য করে ঢুকেছিলাম, এখন আর সেগুলো ফিল হয় না। যাই হোক, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে জুবায়ের মিয়া, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে মুসলিমা খাতুন। থার্ড কমেন্ট করেছে রাহুল মাইতি। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুরজ, ছবি স্টুডিও, রাকেশ, সোমা দাস, অন্তিম স্যাড মোমেন্ট, সুদীপ, তন্ময়, নন্দিনী রয়, আদিত্য বিশ্বাস, সম্রাট ঘোষ, সন্তু মিত্র, নিবেদিতা হালদার, কবিতা সরকার। এফএফএ লিখেছে, দাদা আপনাকে কি আমি ঘটনা পাঠাবো? কি করে পাঠাবো দাদা? ডেসক্রিপশানটা চেক করো ভাই, সব দেওয়া আছে। তারপরে কমেন্ট করেছে দীপিকা দে, লিখেছে, দাদা আমার নামটা নিও, আমার নাম দীপিকা, আমার খুব ভালো লাগে তোমার ঘটনা, না শুনলে ঘুম আসে না। হ্যালো দীপিকা। তন্নি হালদার লিখেছে, লাভ চিহ্ন না দিয়ে মাঝে মাঝে মনের গভীরতার অনুভূতিগুলো মুখ ফুটে প্রকাশ করা উচিত, একদম। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, বিশ্বজিৎ দাস, সুদেষ্ণা সিংহ রয়, প্রশান্ত মোদক, অনন্যা ভৌমিক, পায়েল বিজয়, পারমিতা ধারা। লিখেছে, হ্যালো অমিত ভাই, আমি শান্তিপুর হিজুলি থেকে বলছি, আমার দাদার নামটা একবার হ্যালো করে বলো। ওর নাম তুহিন। হ্যালো তুহিন। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার রনিশ, লিখেছে, দাদা একদম 10:45 চলে এসেছি ভূতের রাজ্যে বাড়ি দিতে, একদম। তারপরে কমেন্ট করেছে অসীম দাস, কৃষ্ণেন্দু কামেলিয়া, এসকে আরাফুল হোসেন, শিহাব শাফির উদ্দিন, সমীর সরকার, বিনয় বিশ্বাস, রেখা পাসমান, রোহিত সান্ত্রা, সন্দীপ ফোর, মন্দিরা দাস। লিখেছে, হাই দাদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে তন্ময়, বিকাশ মুর্মু, মনিকা ত্রিপুরা, দেবরাজ পান্ডা,
জবা দেবী, অর্ঘ্য জানা, উত্তম দাস, অভিজিৎ বিশ্বাস, দীপশ্রী দাস, মৌসুমী ব্লগস, প্রিয়া সিং, জয় দাস, অমিতা ঠাকুর লিখেছে দারুণ, সব জমজমাট ঘটনা শুনতে জানি অসাধারণ হবেই। থ্যাংক ইউ। শিল্পা চ্যাটার্জি লিখেছে কেমন আছো ভাই, আমি একটু বিজি হওয়ার কারণে তোমার ভৌতিক ঘটনা শুনতে পারিনি, তাই আজকে শুনতে এলাম। নো প্রবলেম। তারপরে কমেন্ট করেছে মানসী ব্যানার্জি, খুব ভালো দাদা, থ্যাংক ইউ। সায়ন মাহিমা লিখেছে হ্যালো দাদা, আজকের ঘটনাগুলো খুব ভালো ছিল, তোমার শোনানো স্টাইলটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ। পায়েল বিজয় লিখেছে মানে দারুণ একটা ইন্টারেস্ট, কখন গল্প আসবে আর ভয় পাবো একদম। তারপরে কমেন্ট করেছে ভাইজান প্রেমিক, খোকা চক্রবর্তী, আদিবা মিম, মলয় চক্রবর্তী, শর্মিষ্ঠা সিংহ, এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।